কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে ম্যাচ চেঞ্জের বশত আমি পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করতেছে, দুইটা কুকুর বুঝেই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, 5 তলায় বারান্দায় রাসেল ভাই কুকুর দুইটা পাচারি করছে, এইটা হচ্ছে এবং সবচাইতে ঘেউ ঘেউ করছে। এইটা হচ্ছে এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট। এতটা কুকুরগুলো এত উঁচু যে আমরা শুয়ে, মানে আমরা ফ্লোরে ঘুমাচ্ছি এবং আয়নার ওই পারে, মানে জানলার ওই পারে, মানে বারান্দায় যে জানলা আছে ওই পারে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শ্যাডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশ, এবং বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্যমতো দোয়া, আমাদের সাধ্যমতো যত ইয়ে আছে, ওয়াজিফা আছে, আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো, বেসিক্যালি কুকুরগুলো বলবো না আসলে, তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা 2 পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে, এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করতে জানলাটা প্রকম্পিত হচ্ছে। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তা তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছি এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। আমরা দুজনে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল তখন আমরা দরজা খুলে, মানে বারান্দার দরজা খুলে ভিতরে গেলাম। তো বারান্দায় গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলসের মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। ওই প্রত্যেকটা গ্লাস, প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা, একদম টুকরা টুকরা। আচ্ছা, এতটুকুতে মানে এটাতে বোঝা, মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। সো আমরা সেদিন তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার, এবং উনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়, উনিও সন্ধ্যা হইতে প্রায় জ্বর চলে আসে না। সেদিন আমরা বাইরে ছিলাম, 2 দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখন কেউ ফিরে আসেনি, আমাদের বাসায় ব্যাগ দেওয়া সম্ভব ছিল না। 3-4 দিন পরে যখন আমরা কালিকদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা 1 রাত শুধু ওই বাসায় আবার ছিলাম, কিন্তু সেদিন কোনো ঘটনাই ঘটেনি, কোনো সাউন্ড, কোনো কিছুই না। এবং 3-4 দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসা রেখেছিলাম, 3 দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসে। সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল, এবং আপনারা যে কুকুরটার ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময়ে বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে এবং আপনার বারান্দায়, এবং সেটা 5 তলা বাসা ছিল। সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসার সম্ভাবনা নাই। এবং রাসেল ভাই, বারান্দায় আওয়াজটা শুরু হতো, এবং বারান্দায় যদি আওয়াজটা শেষ হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বুঝতে, কিন্তু আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে, আবার এইভাবে দূরে মিলিয়ে গেছে। তার মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে, এবং কিভাবে এসছে এরকম মানে আমরাও জানি না, বাট ব্যাপারটা হচ্ছে সামহাও এটা আপনার কাছে এসছে। তো এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এটাকে মানে আমি জানি না যে আপনি কিভাবে সেই বাসায় ঢুকেছিলেন, এটা একটা রহস্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মানে কেন আপনি ওই বাসায় এইভাবে ঢুকবেন, এবং কেন রাতের বেলায় এই অদ্ভুত প্রাণীটাই বা কেন আসবে, এগুলোর সাথে রিলেশনও তো আপনি বের করতে পারেনি, একটার সাথে তো একটা কোনো কানেকশন নাই। একটার সাথে একটার কোনো কানেকশন নেই, বাট আমি আগে যেভাবে বলেছিলাম যে এই জিন এবং অন্যান্য জিনিসের আসর কিছুটা, মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলোর মাধ্যমে, আগেও বলেছি। আপনি প্রচুর পড়াশোনা করেন সমস্ত জিনিস। জি অবশ্যই, আমি এগুলো নিয়ে খুব পড়াশোনা করি, এবং আপনি বলছেন যে এটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার যে ঘটনাটা রয়েছে সেটা ইমেইল, এবং এটা একজন পুলিশ সদস্য পাঠিয়েছেন। তিনি যদিও তার নাম আমাকে লিখেছেন, বাট আমি তার নামটা বলতে চাই না সবকিছু ঝামেলা এড়াতে। তিনি লিখেন, রাসেল ভাই, আমি জানতে চাইব না আপনি কেমন আছেন। জানিয়ে ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করব। আমার নাম অমুক, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমি একজন পুলিশ কনস্টেবল এবং আমি ঢাকায় কর্মরত আছি। ঘটনাটি আমার কর্মস্থলে।
কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। ঘটনা আরেকবার শুরু করতে হবে। হ্যাঁ, মেয়েটি কলেজে পড়ুয়া ছাত্রী, তো উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন ওনার একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমে যেন সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বলল যে ঠিক আছে আমি এনে দেব, তোমার মাথার চুল দিয়ে যাও। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম নিল, তার নাম, তার মার নাম নিল। উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে 8টার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসায় আসেন। আমি বলছি এটা তো সম্ভব না, রাত 2:30 বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসবো। তো ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাইরে চলে যেতেছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পাইলাম, আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। তেমন এখন কোনো পক্ষে সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা ওর বোনের কাছে দিলাম, তার সাথে 2টা কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই। যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে। তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো কিছু দেখা গেল না, তখন বললাম যে জাজিমের ভিতর দেখেন কোথাও ছেঁড়া পাড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিমটার ভিতরে হাত দিয়ে দেখলো, সেটা মাদুলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে। যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল সেটা জিনের চালার মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়। আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানালা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তার তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা। ওরা সবাই ভয় পাইতেছিল, কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল আপনি এত রাতে আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন। উনি এক্ষুনি চলে যেতে চাইতেছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাইরে যাব। তো ওরা সবাই অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়, আর ও কি বলতেছে। তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও, তুমি অজু করে আসো, আমি তোমাকে দেখব। যখন সে অজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায়, তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে। সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়, তখন তার গার্জেনদের বললাম তাকে তুলেন, উঠিয়ে আপনার সাথে 2 জন মিলে যান, তাকে অজু করে নিয়ে আসেন। তখন তারা উঠে অজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল, আমি সেই জায়গাটাতে যাই। সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটা তো যেখান থেকে পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরোইতেছে। আচ্ছা, তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালানো করে সেই ঘরের মধ্যে সে এখনো আছে। পরবর্তীতে মেয়েটাকে যখন উজু করে বসালাম, বসিয়ে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একেবারে খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণগুলো এক্ষুনি উঠা মাত্র উঠছে। তখন দেখলাম যে সেই জিনটা তাকে চড় মারছিল। আচ্ছা, চড় মার থেকে উঠছে ওই জিনিসগুলো গাল থেকে। এই যে এখন যে চড় মারছে, চড় মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে, আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে। তখন আমি বসে খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি
এরকম এই কাজটা করেছি, ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম। তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলাম, অনেকগুলো চুল, এবং সে করবে সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্য এই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য। আচ্ছা, এটাই ছিল ঘটনা, রাইট? এবার একটা ছোট্ট ঘটনা যাব, ছোট্ট না বেশ বড় ঘটনাতেই যাব আমরা, এবং সেই ঘটনাটা আরো একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি এখন এই মুহূর্তে পড়ছি আপনাদের জন্য। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটি ভয়ঙ্কর ঘটনা যেটা আমার বন্ধুর সাথে হয়েছে, সময় পেলে আরেকদিন জানাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। এক সেকেন্ড। জি শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে, এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে, আমি একটি সরকারি চাকরি করি, এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি না, তবে আমি আমার আরো একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষা দেওয়ার সঙ্গীতায়ন নামে আমরা ঘটনায় যাব। প্লিজ ঘটনায় যাব আমরা। প্রথমত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, অনেক দিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই, আমার দাদুর কাছে দুটো গল্প শোনা। এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে, যখন আমাদের পার্শ্ববর্তী, তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে। তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে, সেই বাধাটা আসছিল বারবার, যে বাঁশের সামনে যখন উনি যায়, বাঁশটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায় ওনাকে যাওয়ার জন্য। আমরা এবার একটা ছোট্ট ঘটনায় যাব, ছোট্ট না বেশ বড় ঘটনাতেই যাব আমরা, এবং সেই ঘটনাটা আরো একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি এখন এই মুহূর্তে পড়ছি আপনাদের জন্য।